গুরু পূর্ণিমার সকাল। সান্যাল বাড়িটা যেন আজ অন্য এক রূপে সেজেছে। বিশাল উঠোন জুড়ে রঙিন আলপনা, কলাগাছ দিয়ে বাঁধানো প্রবেশদ্বার, গাঁদা আর বেল ফুলের মালায় সাজানো ঠাকুর দালান। ধূপধুনোর গন্ধে চারপাশ ভরে উঠেছে। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে যেন পুরো গ্রাম বুঝে গেছে আজ সান্যাল বাড়িতে গুরু পূজা। সান্যাল পরিবার এই গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবার। বহু বছর ধরে গুরু পূর্ণিমার দিন তাদের বাড়িতে গুরুদেব আসেন। গ্রামের ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, সবাই এই পূজায় অংশ নেয়। কারোর কাছে এটি ধর্মীয় অনুষ্ঠান, কারোর কাছে আশীর্বাদ নেওয়ার সুযোগ। ঠাকুমা সৌদামিনী দেবী সকাল থেকেই ব্যস্ত। ঐরিনী, ফুলগুলো ঠিক করে রাখ। বড় বউ, প্রসাদের থালাটা নিয়ে আয়। ছোদ্দা, গুরুদেবের বসার আসনটা আরেকবার দেখে নাও। বাড়িতে প্রত্যেকেই কাজ করছে, শুধু একজনকে নিয়েই সবার মধ্যে অস্বস্তি। সে হলো কৌস্তব। বয়স 25, লম্বা, শান্ত, গম্ভীর চেহারা, চোখ দুটো বড় বড়, কিন্তু সেই চোখে একটা অদ্ভুত গভীরতা, যেন অনেক না বলা গল্প জমে আছে। গ্রামের অনেকেই এখনও তাকে দেখলে ফিস ফিস করে। ওই যে সেই ছেলেটা না, যার ছোটবেলায় মাথায় সমস্যা ছিল। হ্যাঁ রে, একদম অ্যাবনর্মাল ছিল। ওর মা নাকি ওকে মানুষের মতন মানুষ করবে। হ্যাঁ রে, পাগল আবার ঠিক হয় নাকি? এই কথাগুলো আজও থামেনি। কিন্তু কৌস্তব আজ আর সেসব শুনে মাথা নিচু করে না, শুধু চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। তার মা নন্দিনী আজ লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। সান্যাল পাড়ার অন্যান্য বউদের মতো গায়ে অত গয়না নেই। বরাবরের মতো চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ মুখে এক অদ্ভুত শান্তি। তিনি বারবার ছেলের জামাটা ঠিক করে দিচ্ছেন আর বলছেন, বাবা, এত লোক এসেছে, চুপচাপ থাকবে কিন্তু। কৌস্তব মুচকি হেসে বলল, তুমি চিন্তা করো না, আজ আমি খুব ভালো থাকবো মা। নন্দিনী অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকালেন। আজ ছেলেটার হাসিটা যেন অন্যরকম। দুপুর গড়াতেই গুরুদেব এসে পৌঁছালেন। সাদা ধুতি, গেরুয়া উত্তরীয়, কপালে চন্দনের তিলক। তাকে দেখে সবাই একসঙ্গে প্রণাম করল। ঠাকুমা প্রায় ছুটে গিয়ে তার পায়ে হাত রেখে বললেন, আপনি এলেন বাবা, আমাদের বাড়ি ধন্য হলো। গুরুদেব মৃদু হেসে বললেন, ভক্তি যেখানে থাকে সেখানেই ঈশ্বরের বাস। তারপর শুরু হলো পূজা। মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠল পুরো বাড়ি। এক এক করে সবাই গুরুদেবের পায়ে ফুল দিয়ে প্রণাম করছে। গ্রামের মানুষও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুমা বললেন, এবার কৌস্তবকে ডাকো। মুহূর্তেই চারপাশে এক ধরনের নীরবতা নেমে এলো। অনেকেই কৌতূহলী, কারণ কৌস্তবকে সবাই আলাদা চোখে দেখে। কেউ কেউ তো ফিসফিস করেই বলল, দেখি আজ আবার কি কাণ্ড করে। নন্দিনীর বুক কেঁপে উঠল, তবুও তিনি ধীরে ধীরে বললেন, বাবা যাও, গুরুদেবকে প্রণাম করো। কৌস্তব ফুলের থালা হাতে নিল, ধীরে ধীরে গুরুদেবের দিকে এগোতে লাগলো। সবাই তাকিয়ে। গুরুদেবও মমতা ভরা চোখে তাকিয়ে আছেন। আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কৌস্তব হঠাৎ ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো নিজের মায়ের সামনে। নন্দিনী কিছুই বুঝে উঠতে পারলেন না। কি হলো বাবা? কৌস্তব কোনো উত্তর দিল না। সে আস্তে করে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর গুরুদেবের জন্য রাখা ফুলগুলো একে একে মায়ের পায়ে রেখে দিল। পুরো উঠোন স্তব্ধ, মন্ত্র পড়া বন্ধ, শঙ্খধ্বনি থেমে গেছে, শুধু বাতাসে ধূপের গন্ধ ভাসছে। ঠাকুমার আগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কৌস্তব, এটা কি করলি? বড় জেঠু ধমক দিয়ে বললেন, এত বড় অপমান! গুরুদেব সামনে বসে আছেন আর তুই মায়ের পায়ে ফুল দিচ্ছিস? চারপাশ থেকে ফিসফিসানি শুরু হয়ে গেল। বলেছিলাম না, ছেলেটার মাথা এখনো ঠিক হয়নি। বেচারি নন্দিনী, কি শিক্ষা দিয়েছে ছেলেকে! মায়ের দোষ না হলে ছেলে এমন হয় নাকি? এক মহিলা তো ঠোঁট বাঁকিয়ে বলেই বসলেন, মা যেমন ছেলে তেমন। কথাগুলো যেন ধারালো ছুরির মতো নন্দিনীর বুক চিরে যাচ্ছিল। তিনি কাঁপা গলায় বললেন, দয়া করে ওকে কিছু বলবেন না, ও ছোট থেকে। কথাটা শেষ করতে পারলেন না, চোখ ভিজে উঠল। কৌস্তব তখনও মাথা নিচু করে মায়ের পায়ে হাত রেখে বসে।
হঠাৎ সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে একবার চারপাশে তাকালো, তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আজ সবাই খুব রাগ করছে, তাই না? কেউ উত্তর দিল না। সে আবার বলল, আপনারা ভাবছেন আমি গুরুদেবকে অসম্মান করেছি। ঠাকুমা কঠোর গলায় বললেন, এটা অসম্মান নয় তো কি? কৌস্তব গভীর শ্বাস নিল, তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার কাছে আমার মাই আমার প্রথম গুরু, অন্য কেউ নন। চারপাশ নিস্তব্ধ। সে বলতে লাগলো, সবাই যখন আমাকে অ্যাবনর্মাল বলে দূরে সরিয়ে দিয়েছিল, তখন একমাত্র এই মানুষটাই আমার হাত ছাড়েনি। সবাই বলেছিল আমি কোনোদিন স্বাভাবিক হব না, কেউ আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু মা বিশ্বাস করেছিলেন। কৌস্তবের কণ্ঠ ভারী হয়ে এলো। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি সুস্থ জীবনযাপন করছি। আর সেই এক মুহূর্ত থামল, তারপর এমন একটি কথা বলল যা শুনে পুরো উঠোন নিঃশব্দ হয়ে গেল। আজ সকালে আমার নিয়োগপত্র এসেছে, আমি সরকারি চাকরি পেয়েছি। চারদিক থেকে বিস্ময়ের শব্দ ভেসে এলো। কি বলল? সরকারি চাকরি? কৌস্তব? কিন্তু কৌস্তব কারোর দিকে তাকালো না। সে শুধু মায়ের দিকে তাকিয়ে বলল, এই চাকরি আমার নয় মা, এটা তোমার জেদ, তোমার নির্ঘুম রাত, তোমার কান্না আর তোমার বিশ্বাসের পুরস্কার। তাই আজ গুরু পূর্ণিমায় প্রথম প্রণাম তোমাকেই করলাম। নন্দিনীর চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তিনি শুধু বলতে পারলেন, বাবা। ঠিক সেই সময় সবাই অপেক্ষা করতে লাগলো গুরুদেব কি বলেন। তিনি ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটোও যেন অদ্ভুতভাবে ভিজে উঠেছে। তিনি ধীরে ধীরে কৌস্তবের দিকে হাঁটতে শুরু করলেন। ঠাকুর দালানের চারদিকে তখন এমন নিস্তব্ধতা, যেন বাতাস পর্যন্ত থমকে গেছে। শত শত মানুষের চোখ একসঙ্গে নিবদ্ধ কৌস্তব আর গুরুদেবের দিকে। গুরুদেব ধীর পায়ে এগিয়ে এসে কৌস্তবের সামনে দাঁড়ালেন। তার মুখে কোনো রাগ নেই অপমানের ছাপ, বরং তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ তিনি কৌস্তবের কাঁধে হাত রেখে বললেন, তোমার নাম কৌস্তব, তাই তো? কৌস্তব মাথা নত করে বলল, হ্যাঁ গুরুদেব। আজ তুমি আমাকে অপমান করনি, বরং আমার শিক্ষাকেই সম্মান করেছ। মুহূর্তের মধ্যে চারদিকে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। ঠাকুমা বিস্ময়ে বললেন, কি বলছেন বাবা? গুরুদেব মৃদু হেসে বললেন, যে সন্তান নিজের মায়ের ত্যাগকে ভুলে যায় সে কখনো গুরুর প্রকৃত অর্থ বোঝেনি। শাস্ত্রে গুরুস্থান সর্বোচ্চ ঠিকই, কিন্তু যে মা সন্তানের প্রথম কথা বলা শেখায়, হাঁটতে শেখায়, ভালো মন্দের পার্থক্য শেখায়, তিনি কি প্রথম গুরু নন? পুরো উঠোন নিস্তব্ধ। এক একটা কথা যেন সবার হৃদয়ে গিয়ে আঘাত করছে। গুরুদেব আবার বললেন, আজ যদি কৌস্তব আমাকে প্রণাম করত আর নিজের মায়ের ত্যাগ ভুলে যেত, তাহলে সেই প্রণামের কোনো মূল্যই থাকতো না। ঠাকুমার মুখ শুকিয়ে গেল। যে নন্দিনীকে তিনি বছরের পর বছর অবহেলা করেছেন, আজ তার জন্যই গুরুদেব এত বড় কথা বলছেন। ঠিক তখনই কৌস্তব মায়ের হাত ধরে বলল, আজ সবাই আমাকে দেখে অবাক হচ্ছেন, কিন্তু জানেন আমি ছোটবেলায় কেমন ছিলাম? সবাই চুপ। কৌস্তব ধীরে ধীরে বলতে লাগলো, আমার অপরাধ ছিল আমি অন্য বাচ্চাদের মতো ছিলাম না। 5 বছর বয়সেও সে ঠিক মতন কথা বলতে পারত না। স্কুলে গেলে সবাই হাসতো, কেউ পাশে বসতে চাইতো না। পাড়ার ছেলেরা বলতো পাগল এসেছে। অনেক সময় বাড়ির আত্মীয়রাও বিরক্ত হয়ে বলতেন, একে নিয়ে কতদিন আর টানবে, এ কোনোদিন মানুষ হবে না। সেই কথাগুলো কৌস্তবের কানে যেত না হয়তো, কিন্তু নন্দিনীর কানে যেত, আর প্রতিটি কথা তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধত। একদিন গ্রামের এক আত্মীয়রা সবার সামনে বলেছিলেন, এমন ছেলে জন্মানোর চেয়ে না জন্মানোই ভালো ছিল। সেদিন নন্দিনী আর নিজেকে সামলাতে পারেননি। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু বলেছিলেন, তুই শুধু বেঁচে থাক বাবা, পৃথিবীর বিরুদ্ধে লড়াইটা আমি করব। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেকে মানুষ করেই ছাড়বেন। স্বামী তখন চাকরির জন্য অন্য শহরে থাকতেন। সংসারের কাজ, শ্বশুর শাশুড়ির সেবা
আত্মীয়দের তিরস্কার সব সামলে তিনি প্রতিদিন কৌস্তবকে নিয়ে শহরে থেরাপিতে যেতেন। অনেক দিন ভাড়া বাঁচানোর জন্য কয়েক কিলোমিটার হেঁটেছেন। অনেক দিন নিজের জন্য নতুন শাড়ি কেনেননি। ছেলের চিকিৎসার জন্য বিয়ের সোনার চুড়িটাও বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু এসব কথা কাউকে জানতে দেননি, কারণ তার কাছে সন্তানের ভবিষ্যৎটাই ছিল সবচেয়ে বড় অলংকার। কৌস্তব বলল, যখন আমি পড়তে পারতাম না, মা রাত জেগে আমার পাশে বসে থাকতেন। আমি একটা অক্ষর ভুল করলে তিনি রাগ করতেন না, শুধু বলতেন, আবার চেষ্টা কর বাবা, তুই পারবি। সে একটু হেসে বলল, আমি যতবার হেরে গেছি মা ততবার আমার হয়ে জিতেছেন। নন্দিনীর চোখ ভিজে গেছে, তিনি মুখ ঢেকে কাঁদছেন। কৌস্তব আবার বলল, একদিন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, সবাই আমাকে এত খারাপ বলে কেন? মা সেদিন শুধু বলেছিলেন, কারণ তারা এখনও তোর ভেতরের আলোটা দেখতে পায়নি, একদিন দেখবে। আজ সেই দিন এসেছে। কৌস্তব পকেট থেকে একটি খাম বের করল, সরকারি নিয়োগপত্র। সে সেটি মায়ের হাতে দিয়ে বলল, এটা আমার নয় মা, এটা তোমার। নন্দিনী কাঁপতে কাঁপতে খামটা হাতে নিলেন। চোখের জল কাগজের উপর পড়ে ছোট ছোট দাগ হয়ে গেল। হঠাৎ ঠাকুমা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার মুখে আর সেই কঠোরতা নেই। তিনি নন্দিনীর সামনে এসে দাঁড়িয়ে কাঁপা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে মা। নন্দিনী চমকে উঠলেন, মা আপনি এসব কি বলছেন? ঠাকুমা হাউ মাউ করে কেঁদে ফেললেন। আমি তোকে কোনোদিন বুঝিনি। আমি সবসময় ভাবতাম তোরই দোষ। আত্মীয়দের কথা শুনে তোকে অপমান করেছি, অথচ তুই একা এত বড় যুদ্ধ লড়ে গেছিস। তিনি কৌস্তবের মাথায় হাত রেখে বললেন, আজ বুঝলাম তুই অ্যাবনর্মাল ছিলি না, আমাদের চিন্তাধারাটাই ছিল অসুস্থ। এই একটি বাক্যে যেন বহু বছরের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। এক এক করে বাড়ির সবাই নন্দিনীর সামনে এসে দাঁড়ালো। যারা একদিন কটূক্তি করেছিল আজ তাদের চোখ নিচু। বড় জেঠু বললেন, বৌমা আমরা তোমার কাছে হেরে গেলাম। ছোট কাকিমা কাঁদতে কাঁদতে নন্দিনীকে জড়িয়ে ধরলেন। গ্রামের সেই মহিলাও, যিনি কিছুক্ষণ আগেই অপমান করেছিলেন, এসে হাত জোড় করে বললেন, ক্ষমা করে দিও, আমরা মানুষ চিনতে ভুল করেছি। গুরুদেব তখন আবার বললেন, আজকের গুরু পূর্ণিমায় আমি একটা নিয়ম বদলাতে চাই। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি বললেন, আজ যারা এখানে উপস্থিত আছো সবাই আগে নিজের বাবা মায়ের পায়ে প্রণাম করবে, তারপর আমার কাছে আসবে। কারণ যে নিজের জন্মদাতাকে সম্মান করতে শেখেনি সে কখনো গুরুকেও সম্মান করতে পারবে না। মুহূর্তের মধ্যে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হলো। ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে গিয়ে বাবা মায়ের পায়ে হাত রাখলো। অনেক বড় ছেলেও বহু বছর পর মায়ের পায়ে মাথা ঠেকালো। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সেই দৃশ্য দেখে গ্রামের প্রবীণ মানুষগুলোর চোখও ভিজে উঠল। কৌস্তব মায়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। গোধূলির লাল আলো তখন পুরো উঠোনে ছড়িয়ে পড়েছে। সে মৃদু স্বরে বলল, মা আজ আমি জিতিনি, জিতেছে তোমার বিশ্বাস। নন্দিনী ছেলের কপালে চুমু খেয়ে বললেন, না বাবা, আজ জিতেছে একজন মায়ের অপেক্ষা। দূরে মন্দিরে ঘণ্টা বেজে উঠল। ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। আর সান্যাল বাড়ির গুরু পূর্ণিমা সেদিন শুধু একটি ধর্মীয় উৎসব হয়ে থাকলো না, সেদিন মানুষ শিখেছিল জীবনের প্রথম অক্ষর, যার হাত ধরে শেখা, প্রথম পড়ে গেলে যিনি তুলে দাঁড় করান। পৃথিবীর যতই আঙুল তুলুক, যিনি নিঃস্বার্থভাবে পাশে থাকেন সন্তানের কাছে, তারাই প্রথম গুরু।